আছি খাতুনগঞ্জ থেকে মতো ছিল, সাথে আছে আমি শামীম জাহেদি। অর্থনৈতিক করিডোর স্থাপন করা গেলে চীন এবং ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি আরও বলেন, সম্প্রতি এক বৈঠকে অর্থনৈতিকভাবে চীন এবং ভারত বড় দুটি দেশ, এই দুটি দেশ থেকে বিপুল পরিমাণ কাঁচা মাল আমদানি করে থাকে বাংলাদেশ। এই কারণে বাণিজ্য ঘাটতির পরিমাণও বেশি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোহসেন এবং বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান। জনাব তৌহিদুর রহমান খান এবং জনাব গোলাম মোহসেন, আপনাদেরকে স্বাগত জানাই অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব গোলাম মোহসেন, আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, আমরা বিভিন্ন সময় আমরা বাংলাদেশের অর্থনৈতিক করিডোর কথা বলছি, অর্থনৈতিক সহযোগিতার কথা বলছি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, কিন্তু একটা সময় আমরা সাপটা বা সাফটার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। এখন আমরা কথা বলছি বিসিআইএম নিয়ে, কথা বলছি বিমস্টেক নিয়ে। মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক যোগাযোগটা আসলে বৃদ্ধি করা। সো আমরা যদি এখন আমরা বিমস্টেক বা বিসিআইএম নিয়ে কথা বলছি, এটা যদি সত্যি এগুলো কার্যকরভাবে যুক্তিগুলো হয়ে যায়, তাহলে আপনি এটা কীভাবে দেখছেন আসলে? দেখুন, বাংলাদেশের সাথে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে বাণিজ্য সম্পর্ক, সেটা এতদিন পর্যন্ত খুব ন্যারো চিন্তার দিক থেকে, ট্যারিফের দিক থেকে ভাবা হতো যে হ্যাঁ, ট্যারিফ কমলে বাংলাদেশের সাথে এই দেশগুলোর ট্রেড অনেক বাড়বে। এবং যেটা হয়েছে, উত্তরোত্তর ট্যারিফ কমে এসছে এবং বাংলাদেশের সুবিধাজনক অবস্থায় রয়েছে ভারতের সাথে তার ট্রেডের ক্ষেত্রে, চীনের সাথেও তার ট্রেডের ক্ষেত্রে সুবিধা তৈরি হয়েছে। কিন্তু যেটা উত্তরোত্তর দাঁড়াচ্ছে সেটা হলো যে আগামী দিনে ট্যারিফ আর খুব বড় কোনো ইস্যু থাকছে না, কারণ বিশ্বব্যাপী সবাই ট্যারিফ কমিয়ে আনছে। এবং তার ফলে আগামীতে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি ট্রেড বাড়ানোর বিষয় দাঁড়ায় এই দেশগুলোর সাথে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আসলে কানেক্টিভিটির বিষয়টি। রাইট। অর্থাৎ এই দেশগুলোর সাথে আমরা কত কমিয়ে আনতে পারি আমাদের ট্রেড কস্টটা। এখন যে শিপমেন্ট কস্ট যায় সেটা শুধুমাত্র এখন সি রুট দিয়ে এই দেশগুলোর সাথে বেশিরভাগ হচ্ছে, ভারতের সাথে যদিও ল্যান্ড রুট দিয়ে হচ্ছে, কিন্তু এই জায়গাতেও বিভিন্ন রকমের ঘাটতি বা দুর্বলতা রয়েছে। এবং তার একটা বড় সমস্যা রয়েছে যে নীতিগতভাবে বাংলাদেশের সাথে এই দেশগুলোর এখন পর্যন্ত কোনো আইনগত কাঠামো তৈরি হয়নি, কিন্তু আলোচনার ভিতরে অনেকগুলো এরকম করিডোর বা কানেক্টিভিটির আলোচনা চলছে। এর ভিতরে বিশেষভাবে রয়েছে হলো যে ভারতের সাথে বায়োল্যাটারাল এবং বিবিআইএন যেটি বলে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপালের ভিতরে একটা সাব রিজিওনাল কানেক্টিভিটির আলোচনা চলছে। সার্কের ভিতরে একটা মাল্টিমোডাল কানেক্টিভিটির একটি এগ্রিমেন্ট হওয়ার কথা, সেটি চলছে। বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, বিসিআইএম এর ভিতরে আরেকটি কানেক্টিভিটির আলোচনা চলছে। এমনকি বিমস্টেক যেটিতে শ্রীলঙ্কা থেকে থাইল্যান্ড পর্যন্ত যেটার বিস্তৃতি, তাদের ভিতরেও কিন্তু কানেক্টিভিটি ইজ এ গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ফলে সামগ্রিকভাবে যেটি যে এই দেশগুলোর সাথে যদি আগামীতে কানেক্টিভিটি গড়ে তোলা যায়, তাহলে অবশ্যই বাংলাদেশের সাথে এক হচ্ছে যে ট্রেড কস্ট কমে আসবে, এবং সেটি কিন্তু এক হচ্ছে সময় কমিয়ে দেবে, এবং ট্রেড কস্ট কমিয়ে দেওয়ার কারণে বাংলাদেশের সাথে তার ট্রেডও বৃদ্ধি পাবে। ফলে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় যে এই উদ্যোগগুলো কতটুকু দ্রুত সক্রিয় করা যায় সেটির দিকে আমাদের আসলে লক্ষ্য থাকা উচিত। ধন্যবাদ জনাব মোয়াজ্জেম। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব তৌহিদুর রহমান খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে করিডোরের কথা বলছি, আলোচনা করতে হচ্ছে অর্থনৈতিক করিডোর, এবং এই যে বিসিআইএম বা বিমস্টেক এগুলো যদি হয়, কার্যকরভাবে হয়, তাহলে বিনিয়োগে আসলে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি বাংলাদেশে? অবশ্যই বিনিয়োগ এবং ট্রেড দুটো পাশাপাশি সংযুক্ত, এবং যখনই আমাদের দেশে বিনিয়োগের প্রবৃদ্ধি বাড়বে, তখন আমাদের কাঁচামাল যখন আসছে, ক্যাপিটাল মেশিনারি যখন ইনফ্লো হচ্ছে বাংলাদেশে, সেক্ষেত্রে এবং ম্যাক্সিমামে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে আমাদের ক্যাপিটাল মেশিনারিজও আসছে, র মেটেরিয়ালসও আসছে। সেক্ষেত্রে যখন আমরা নিজস্ব প্রোডাকশন ক্যাপাসিটি, আমাদের ইয়ুথ ফোর্স আছে, তাদেরকে এডুকেশন দিয়ে, টেকনিক্যাল এডুকেশন দিয়ে যখন আমরা এটাকে কাজে লাগাতে পারবো, যখন করিডোরগুলো ওয়েল ফ্যাসিলিটেড হবে, তখন আমাদের টেকনিক্যাল নো হাও যেমন আসবে এই পথ দিয়ে, ঠিক তেমনিভাবে আমরা কিন্তু আমাদের বিনিয়োগের প্রবৃদ্ধিও বাড়বে, যেহেতু আমাদের এখানে লেবার কস্ট সবচেয়ে কম এই রিজনের মধ্যে। সেইটাকে কাজে লাগাবে অন্যান্য দেশও, যারা এখন ভারতে প্রোডাকশন করছে বা অন্যান্য দেশে প্রোডাকশন করছে এই রিজনের, তারা কিন্তু বাংলাদেশকে তাদের ডেস্টিনেশন হিসেবে ধরবে, প্রোডাকশন হাব হিসাবে এটা ক্রিয়েট হবে। সুতরাং করিডোর যেমন ট্রেডকে করবে, বৃদ্ধি করবে, ঠিক তেমনিভাবে ইনভেস্টমেন্টকেও বৃদ্ধি করবে। ধন্যবাদ জনাব খান। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা একটা সময় এখন কথা বলছি বিসিআইএম বা বিমস্টেক নিয়ে, এর আগে ছিল সাফটা, এবং এরপরে সাফটার কথা চিন্তা করা হয়েছিল। এই যে এত কিছু চুক্তি, আসলে কেন আবার নতুন করে এটা আসছে? কেন সাফটা সেই অর্থে কার্যকর হলো না? সাফটাও আমরা কার্যকর হতে দেখিনি। বলা হয় যে
বিমস্টেকের দীর্ঘসূত্রতার কারণে হয়তো ভারত কিছুটা পিছিয়ে গেছে, এই কারণে তারা বিসিআইএম এর প্রতি বেশি নজর দিচ্ছে। তো আসলে আলটিমেটগুলো মূল সমস্যাগুলো কোথায়, কেন এই চুক্তিগুলো আসলে সত্যিকার অর্থে বাস্তবে কার্যকর হচ্ছে না? এটি মনে রাখা দরকার যে এই ধরনের রাজনৈতিক এই ধরনের আঞ্চলিক যে অর্থনৈতিক যে কোঅপারেশনের কথা আমরা চিন্তা করছি, এটি যদিও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হয়, কিন্তু এর ভিতরে কিন্তু রাজনৈতিক উপাদানও রয়েছে। বিশ্বে যতগুলো অঞ্চলে আমরা রাজনৈতিক এই ধরনের ইকোনমিক কোঅপারেশন যা এগ্রিমেন্টগুলো দেখি, সেগুলোর ভিতরে কিন্তু পলিটিক্যাল এলিমেন্টস থাকে। এবং এই যে সাফটা কার্যকরী হওয়া না হওয়ার পিছনেও কিন্তু অর্থনৈতিক কারণগুলো রয়েছে, কিন্তু রাজনৈতিক কারণও সেখানে রয়েছে। বিশেষ করে মনে রাখা দরকার যে দক্ষিণ এশীয় দেশগুলোর ভিতরে যে সার্কের ভিতরে যে সাফটার আঙ্গিক, সেটি একটি বড় দুর্বলতা হচ্ছে সাফটা কার্যকর করার পিছনে লং নেগেটিভ লিস্ট বলি আমরা, যে সেন্সিটিভ লিস্ট, স্পর্শকাতর পণ্য তালিকা রয়েছে একটা, যেটা অনেক বড়। এবং তাতে দেখা যাচ্ছে প্রত্যেকটি দেশ তার নিজস্ব শিল্প সংরক্ষণের স্বার্থে অধিকাংশ ভালো ভালো পণ্য যেটা অন্য দেশের রপ্তানি করবার মতো সেখানে ঢুকিয়ে রেখেছিল। ফলে দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ ট্রেড সেই অর্থে বাড়েনি। বলছি আমরা মুক্ত বাণিজ্য অঞ্চল, কিন্তু মুক্ত বাণিজ্য করবার মতো পণ্য কাঠামো সেখানে ছিল না। আসার কথা হচ্ছে সেদিক থেকে যে বাংলাদেশ এলডিসি হবার কারণে ভারত অতি সম্প্রতি বাংলাদেশকে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস দিয়েছে 25টি পণ্য বাদ দিয়ে, এবং সে কারণে দেখা যাচ্ছে যে ভারতের সাথে আমাদের উত্তরোত্তর রপ্তানি বাড়ছে। কিন্তু অন্যদিকে বাংলাদেশ কিন্তু এখনো একটা বড় সংখ্যক পণ্য কিন্তু সেন্সিটিভ লিস্টে রেখে দিয়েছে, এবং এই একই কাজ প্রত্যেকটি দেশ করছে একজন আরেকজনের বিপক্ষে। এতে গিয়ে আসলে ট্রেড বাড়ছে না এই দেশগুলোর মধ্যে। তবে উত্তরোত্তর এই কান্ট্রিগুলো রিয়েলাইজ করছে যে হ্যাঁ, এত লম্বা সেন্সিটিভ লিস্ট থাকা দরকার নেই। এবং আমরা নিজেরাও বাংলাদেশের পণ্য তালিকা বিশ্লেষণ করে দেখেছি এমন ধরনের পণ্য সেখানে ঢুকিয়ে দেওয়া আছে যেটি বাংলাদেশের শিল্পের অভ্যন্তরীণ স্বার্থেও দরকার নেই। হয়তো কোনো এক সময় প্রশ্ন তোলা হয়েছিল যে হ্যাঁ, এটিতে আমাদের অনেক সম্ভাবনা আছে, কিন্তু আসলে পরবর্তীতে কিছু হয়নি, ট্রেডও হয়নি সেখানে। ফলে এই ধরনের পণ্য সেখানে রাখা দরকার নেই। এবং একই ধরনের লজিক কিন্তু প্রত্যেকটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। সেজন্য বলা হচ্ছে যে সেন্সিটিভ লিস্ট যত দ্রুত কমিয়ে আনা যায় তত আসলে এই দেশগুলোর ভিতরে ট্রেড বাড়বে। এটি হচ্ছে একটি দিক। আর একটি দিক হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে ট্রেড সম্পর্কটি কিন্তু ওভারঅল এই রিজিয়নের ট্রেড সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতি সম্প্রতি পাকিস্তান ভারতকে MFN স্ট্যাটাস দিয়েছে, অর্থাৎ এখন যে কোনো ট্রেড ভারত থেকে পাকিস্তানে অন্যান্য দেশের মতো হতে পারবে। কিন্তু তারপরেও কিন্তু এখনো এই দুই দেশের ট্রেড যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পায়নি। নীতিগত অবস্থানের পরেও এখনো কাঠামোগত জায়গায় এখনো বা প্রসিডিউরাল জায়গায় এখনো ঘাটতি রয়ে গেছে সেখানে। ফলে সামগ্রিকভাবে যেটি হচ্ছে যে সার্ক অঞ্চল জুড়ে যে একটা প্রোডাকশন নেটওয়ার্ক গড়ে তোলার যে চিন্তা, এবং যেটি কিনা এই অঞ্চলের ট্রেড বাড়াবে, এই বড় দুটো দেশের রাজনৈতিক মতপার্থক্য এবং নীতিগত ঘাটতি বা মতপার্থক্যের জন্য কিন্তু এই অঞ্চলে সামগ্রিকভাবে কিন্তু ট্রেড বাড়ছে না। বরঞ্চ যেটি হচ্ছে এই মতপার্থক্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে এক ধরনের সাব রিজিয়নাল দিকে উভয় ঝুঁকে পড়ছে। দেখবেন যে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ভুটান নিয়ে এক ধরনের রিজিয়ন ডেভেলপ করেছে। অন্যদিকে পাকিস্তান আবার মধ্য এশিয়ার দেশগুলোকে নিয়ে আবার তার মতো করে D8 গঠন করছে। ফলে যেটি হচ্ছে সার্ক মাঝখানে থেকে একটি কি বলা যেতে পারে খুব কম ইফেক্টিভ একটি জায়গায় অবস্থান করছে। D8 এর সদস্য আমরা D8 এর সদস্য, কিন্তু সেখানে আমাদের ইফেক্টিভ আমরা পার্টিসিপেশন করতে পারছি না। এবং সে কারণে যেটি হচ্ছে যে একদিকে বিমস্টেক এগিয়ে যাচ্ছে, বিসিএমও সেদিকে যাচ্ছে, কিন্তু এই অঞ্চলের পুরনো সংগঠন সার্ক কিন্তু এখনো সেইভাবে কার্যকর করা যায়। ফলে আমার মনে হয় যে উত্তরোত্তর যেটি হচ্ছে যে একটা রাজনৈতিক অবস্থান মতপার্থক্য যদি কমিয়ে আনা যায় বৃহৎ দেশগুলোর ভিতরে, এর ভিতরে ভারতের সাথে পাকিস্তান বা পাকিস্তানের সাথে ভারত এবং চীনের সাথেও যদি একইভাবে রাজনৈতিক মতপার্থক্য কমে আসে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য যেটা সুবিধা হবে যে এই পুরো অঞ্চল জুড়ে যে প্রোডাকশন নেটওয়ার্ক কাজ করছে, যেটি কিনা শুধুমাত্র দক্ষিণ এশিয়ার সাথে না, দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া, চীন পর্যন্ত যেটি বিস্তৃত, সেই জায়গায় বাংলাদেশের অনেক বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ জনাব খান। এই অঞ্চলের মধ্যে আমরা যে সাউথ এশিয়ান রিজনের কথা বলি, এই অঞ্চলের মধ্যে ট্রেড যেমন খুবই কম, ইনভেস্টমেন্ট তো কম, কিন্তু সেই ইনভেস্টমেন্ট যদি আসলে বাড়াতে চায়, এই যে রাজনৈতিক অবিশ্বাসের একটা আছে সবগুলোর মধ্যে, এই দেশগুলোর মধ্যে, সেটাকে আমরা যদি কি দূরে সরিয়ে রাখি, তাহলে কি এই অঞ্চলের মধ্যে ইনভেস্টমেন্ট আসলে বাড়বে, বিনিয়োগ কি বাড়বে? অবশ্যই সম্ভব কি হবে সেটাই অবশ্যই বিশ্লেষণ করতে যদি যাই, তাহলে দেখা যাবে যে আমরা ইন্ডিয়ার সাথে বেসিক্যালি রিসেন্টলি যেই রাজনৈতিক মতাদর্শ কিছুটা হলেও কমে আসছে, এবং তার জন্য কিছু ট্রেন্ডও দেখা যাচ্ছে যে পজিটিভ ট্রেন্ড। আমরা যদি 2009-এর ইনভেস্টমেন্ট ফিগার দেখি ইন্ডিয়ার, তাহলে 127 মিলিয়ন ছিল। সেই জায়গাটাতে 2014-তে এসে সেটা 2000
মিলিয়ন হয়েছে ইন্ডিয়ার সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এই যে ইনভেস্টমেন্ট ফ্লোটা যে কিছুটা হলেও বেড়েছে, কিছুটা মতাদর্শ কমে আসছে বলে, যেটা ট্রেডের ব্যাপারেও কিন্তু সেম জিনিসটাই ঘটেছে, যে যে গ্যাপটা ছিল সেই মার্জিন, গ্রাফিক্যাল মার্জিনটা কিন্তু কমের দিকে। আচ্ছা। সুতরাং একটা এক্সাম্পল হচ্ছে যে ইন্ডিয়া অন্যান্য দেশের সাথে আমাদের ট্রেড বা আদার্স, আমাদের এই যে G8 বা অন্যান্য এশিয়ান কান্ট্রিগুলোর সাথেও যদি আমরা বলি, জাপানের সাথে যেই জিনিসটা ঘটেছিল, চায়নার সাথে যে জিনিসটা ঘটেছে, যে চায়নারও আমার ইনভেস্টমেন্ট ফিগারটা কিন্তু এই রিসেন্ট ইয়ারগুলোতে কিন্তু বাড়ার ট্রেন্ড রয়েছে। আচ্ছা। যেমন 2009-এ আমি যেটা পাচ্ছি 62.25 মিলিয়ন ইউএস ডলার ছিল ইনভেস্টমেন্ট ফিগার, সেটা 2014-তে এসে হয়েছে 130.96। Right. 2009 থেকে 2014-তে কিন্তু যদি দেখা যায় ইনভেস্টমেন্ট ফিগার কিন্তু অনেক বেড়েছে, যে প্রায় নিয়ার অ্যাবাউট ডাবল। এবং এইটার বিকজ এই মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ যদি আমাদের একটা পর্যায়ে, সহনীয় পর্যায়ে চলে আসে, তাহলে এটা সম্ভব সেন্সার লিস্ট হয়, তা সেক্ষেত্রে অবশ্যই যেটা কোশ্চেন হয়েছে প্রোডাক্টিভ নেটওয়ার্ক, এইটার ইমপ্লিমেন্ট হতে জনাব খান, পারে। আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আবার কথা বলবো। সময় হলে একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথে থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি অর্থনৈতিক করিডোর নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডেভেলপমেন্ট সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান। জনাব গোলাম মোয়াজ্জেম এবং জনাব তৌহিদুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব মোয়াজ্জেম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন এই ধরনের রিজিওনাল ব্লকের কথা বলছি, এর পাশাপাশি আমরা এটাও শুনছি বা দেখছি যে বায়োল্যাটারাল ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলছি, আমরা একটা দেশের সাথে একটা দেশের কথা বলছি। তো সব এই জিনিসটা যদি একটা দেশের সাথে, আমি ধরে নিই যে বাংলাদেশের সাথে বা ভারতের বা বাংলাদেশের সাথে চীনের যদি বায়োল্যাটারাল এফটিএ হয়ে যায়, তখন কি এই যে বিসিআইএম বা বিমস্টেক এগুলো কার্যকরী থাকবে, নাকি এই ধরনের মধ্যে একদম কনফ্লিক্ট দেখা যাবে? সাধারণত একটি দেশের সাথে দ্বিপাক্ষিক পর্যায়ে যখন এই ধরনের মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের আলোচনা চলে, Right. সেটি কমপ্লিমেন্টারি হয়, মানে সহযোগিতামূলক হয়, মানে একটি আরেকটাকে আসলে সাপ্লিমেন্ট করে, হ্যাঁ, এবং এটিকে বাইপাস করে না, হ্যাঁ। ফলে যেটি, এবং সেইভাবে আলোচনা করার বিষয় দাঁড়ায়। তো বাংলাদেশ সাম্প্রতিক সময় যে দেশগুলোর সাথে এফটিএ এগ্রিমেন্টের ব্যাপারে আলোচনা করছে, সেই দেশগুলোর সাথে বাংলাদেশ আসলে কৌশলগতভাবে অনেকগুলোর ক্ষেত্রে যৌক্তিকতা রয়েছে। আচ্ছা। যেটি হয় যে রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট যখন হয়, তখন সবগুলো দেশ এককভাবে যখন সিদ্ধান্ত নিতে না পারে, তখন দেখা যায় যে খুব কমই আসলে ইফেক্টিভ ডিসিশনে পৌঁছানো যায়। এখন এই দেশগুলোর ভিতরে যখন বায়োল্যাটারাল আলোচনা চলে, তখন এই রিজিওনাল ইন্টারেস্টগুলোকে পাশে রেখে তখন দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনাগুলো এগিয়ে নেওয়ার সুযোগ থাকে। এবং সে লক্ষ্যে হয়তো এই মুহূর্তে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এফটিএর আলোচনা করছে, এবং সেখানে উভয় দেশেরই কিন্তু পারস্পরিক মিউচুয়ালি উইন উইনের একটা সুবিধা রয়েছে। একইভাবে মালয়েশিয়া থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশকে বায়োল্যাটারাল এফটিএ করার, যেহেতু বাংলাদেশের সাথে আসিয়ান দেশগুলো শুধুমাত্র বাংলাদেশ এখানে হচ্ছে অবজারভার হিসেবে রয়েছে, এর থেকে তার কোনো ওভার স্ট্যাটাস নেই সেখানে, ফলে সেখানে বাংলাদেশ দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা করতেই পারে। একই সাথে এরকম আলোচনা বাংলাদেশ কিন্তু মধ্য এশিয়ার কয়েকটি দেশের সাথে এরকম চলছে, থাইল্যান্ডের দিক থেকে এরকম আলোচনার প্রস্তাব রয়েছে। আমার মনে হয় এইগুলোর সুযোগ রয়েছে। তার কারণ হলো, মনে রাখা দরকার যে বাংলাদেশ যদি এই আলোচনাগুলো এই দেশগুলোর সাথে না করে, বাংলাদেশের যারা কম্পিটিং কান্ট্রি তারা কিন্তু এই আলোচনাগুলো তাদের সাথে চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যদি ভারত দেখেন, ভারত কিন্তু আসিয়ানের সাথে তার কিন্তু এফটি এগ্রিমেন্টের আলোচনা অনেক দূর এগিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে ফাংশনালও রয়েছে। ভারত কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তার আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারত কিন্তু দক্ষিণ আমেরিকার মার্কুসারের সাথেও কিন্তু তার এগ্রিমেন্ট রয়েছে, এপিটি এর এগ্রিমেন্ট রয়েছে। ফলে সেই সমস্ত জায়গায় কিন্তু ভারত একই ধরনের প্রোডাক্ট নিয়ে যখন আমরা যাব, তখন কিন্তু ভারত তুলনামূলকভাবে সেখানে বেশি সুবিধা পাবে, অথবা বাংলাদেশ যে সুবিধা এখন ভারতের বিপরীতে পাচ্ছে, সেই সুবিধা তখন আলাদা করে পাবে না। সে তখন বাংলাদেশি পণ্য সেখানে গিয়ে নতুন করে কম্পিটিশনের সম্মুখীন হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় যে কৌশলগত কারণে হলেও বাংলাদেশের যে দেশগুলোর সাথে সুযোগ রয়েছে, সেই দেশগুলোর সাথে বায়োল্যাটারাল এফটিএ এগ্রিমেন্টে যাওয়া উচিত। খান, এখানে এই বায়োল্যাটারাল এফটিএ এর মধ্যে এক ধরনের মানসিকতা কাজ করে, আমাদের রিস্কের কথা কাজ করে। যখন আমরা রিজিওনাল ব্লকের কথা বলি, তখন ওই ভয়টা হতে থাকে না। যখনই বায়োল্যাটারাল হবে, তখন এক ধরনের ভয় থাকে যে কি না কি হচ্ছে। এই ভয় আসলে দূর করার ক্ষেত্রে
কি করা যেতে পারে, কিভাবে করলে এই ভয়টা থাকে না আসলে? আসলে যখন বাইরেটারি এগ্রিমেন্টগুলো হয় তখন কিন্তু সেখানে সেফগার্ড অনেক কিছু মেজার্স থাকে, আচ্ছা। এবং সেক্ষেত্রে কন্ট্রাডিকশন, যেটা আপনার আগের প্রশ্ন ছিল, কন্ট্রাডিকশনের কোনো কোশ্চেন আসবে না, এবং কোনো রকম রিস্কের বেলায়, কারণ আমাদের এখানে যখন প্রপোজাল দুই পক্ষ থেকে আসে এটা বিভিন্ন সোর্সে বিভিন্ন স্টেজে এক্সামিন করে তারপরে কিন্তু সাইন করা হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রিস্ক ফ্যাক্টর এখানে কাজ করবে না। বাট এখানটা অ্যাডভান্টেজ যেটা মজন সাহেব বললেন যে এখানটা প্রচুর পরিমাণে আমার কম্পিটিটর কান্ট্রিগুলো আগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে যদি চুপ করে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাব প্রচুর পরিমাণে। এবং এইটা আমাদের একই সাথে যেমন বিমস্টেক বা সাফটার সাথে যেমন এগ্রিমেন্টগুলো রয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের বাইরেটারি এগ্রিমেন্টগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে আগানো উচিত, এবং এখানে পলিটিক্যাল কারিশমা কাজ করবে। এবং আমাদের সেই ক্যাপাসিটি আছে, আমাদের এই নেগোশিয়েশন করার মতো যথেষ্ট স্কিল ম্যান পাওয়ার আছে? এখানে আমার আছে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা আসলে এখানে কতটুকু নেগোসিয়েশন স্কিল ডেভেলপ করতে পেরেছি। আমাদের নেগোসিয়েশন স্কিলের দিক থেকে আমরা বেশ পিছিয়ে আছি। একদম সত্য কথা যদি বলতে হয় তাহলে বলবো যে আমাদের নেগোসিয়েশন পাওয়ারটা বেশ কম, যেটা আমার অন্যান্য দেশের তুলনায় আমার এই জায়গাটায় ডেভেলপ করবার, স্পেসিফিক্যালি যারা নেগোসিয়েশন টেবিলে বসছে তাদের এই ক্যাপাসিটি কম। এখানে কি প্রাইভেট সেক্টর কোনোভাবে যোগ হতে পারে? আমাদের হাতে সময় খুবই কম। হ্যাঁ, অবশ্যই প্রাইভেট সেক্টরকে তো অবশ্যই যুক্ত করতে হবে। তার কারণ হলো আলটিমেটলি ব্যবসা তো করবেন আসলে বেসরকারি খাত। সরকার হয়তো কাঠামোটি তৈরি করে দেবেন, নীতি বা আইনগত স্ট্রাকচারটি দেবেন, কিন্তু যেহেতু ব্যবসায়ীরাই ব্যবসা করবেন, সুতরাং তাদের দিক থেকে অনেক ইস্যুজ এবং কনসার্ন থাকতে পারবে। এবং সবসময় যেটা হয় যে মুক্ত বাণিজ্য অঞ্চল করতে গেলে অনেক পণ্যকে যখন ফ্রি অ্যাক্সেস দিতে হয় তখন ডিউটি যেহেতু শূন্য হয়ে যায়, তখন অভ্যন্তরীণ অনেক খাতে সেটার নেগেটিভ ইফেক্ট পড়তে পারে। তো সেই জন্য আমার মনে হয় যে ব্যবসায়িক গোষ্ঠীকে সবসময় সরকার যখন আলোচনা করবেন তাদেরকে জয়েন্টলি নিয়ে এই আলোচনা। জনাব মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সমাধান শেষ করতে ভবিষ্যতে নিয়ে আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।